রতনগড় রাজ্যের প্রতাপশালী রাজা বিজয় সিং কি পারবেন অহংকারী রানীর রূপবতীর কঠিন শর্ত পূরণ করতে? যে রানীর মৌনতা ভাঙতে গিয়ে ইতিপূর্বে ৮৬ জন রাজা পরাজয় মেনে বন্দী হয়েছেন, আজ সেখানে শুরু হতে চলেছে এক বুদ্ধির লড়াই। নিস্তব্ধ প্রাসাদের ৪ প্রহরে লুকিয়ে আছে ৪টি রহস্যময় গল্প, আর রাজা বিজয় সিংয়ের অদৃশ্য বীর যোদ্ধাদের কারসাজি। জীবন আর যৌবনের বাজি ধরাই রোমহর্ষক কাহিনীতে শেষ পর্যন্ত কার জয় হবে? রানী কি তার নীরবতা ভেঙে ধরা দেবেন রাজার প্রেমে, নাকি বিজয় সিংকেও হতে হবে আজীবন কারাবন্দী? বুদ্ধিমত্তা, ত্যাগ আর রোমাঞ্চে ভরা এই অদ্ভুত উপাখ্যানের শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন। রানী বসুন্ধরার কঠিন শর্ত ও রাজা মহিপাল সিংয়ের বুদ্ধিমত্তা। জয় শিব শম্ভু মিত্রগণ, স্বাগত আপনাদের আরও একটি নতুন ভিডিওতে। সাথীরা, অনেক সময় আগের কথা, রতনগড় রাজ্যে বিজয় সিং নামক এক প্রতাপশালী রাজা রাজত্ব করতেন। তিনি সেই নগরের অত্যন্ত পরাক্রমশালী এবং ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি যতটা বাহাদুর ছিলেন, ততটাই বুদ্ধিমানও ছিলেন। একদিন যখন তিনি শিকার থেকে ফিরলেন, তখন প্রাসাদের আঙিনার দুরাবস্থা দেখে বিচলিত হয়ে উঠলেন। ছোট ছোট রাজকুমাররা খেলার ছলে পুরো আঙিনাকে তছনছ করে ফেলেছিল। কোথাও খাবার ছড়িয়েছিল, তো কোথাও কোনো বালক নোংলা করে রেখেছিল। বিজয় সিং নিজের ভাবি সুলেখার ওপর নারাজগি প্রকাশ করে বললেন, ভাবি, এটা প্রাসাদের আঙিনা নাকি পশুর খোঁয়াড়? কেউ কিভাবে এই অবস্থায় ভোজন গ্রহণ করবে? সুলেখা, যিনি অত্যন্ত তেজস্বী স্বভাবের ছিলেন, তৎক্ষণাৎ ব্যঙ্গ করে বললেন, ঠিক আছে, দেখব তুমি কোন সর্বগুণ সম্পন্ন রানীকে বিয়ে করে আনো। এত কথা যখন বলছ, তবে যাও এবং গিয়ে রানী রূপবতীর মতো কাউকে বিয়ে করে আনো। বিজয় সিংয়ের মনে ভাবির এই কথাটি বিঁধে গেল। তিনি না খেয়েই দাঁড়িয়ে পড়লেন এবং গর্বের সাথে বললেন, এখন তো আমি রানী রূপবতীকেই বিয়ে করে এখানে আনব। রানী রূপবতী না কেবল অদ্বিতীয় সুন্দরী ছিলেন, বরং তিনি ছিলেন এক অপূর্ব বিদুষী নারী। তার রূপ ও বুদ্ধির চর্চা দূর দূরান্ত পর্যন্ত ছিল। অনেক রাজা, মহারাজা, সম্রাট এবং বীর যোদ্ধা তাকে বিবাহ করতে চেয়েছিলেন। কিন্তু রানীর একটি কঠিন শর্ত ছিল। যে ব্যক্তি রানী রূপবতীর নিস্তব্ধতা ভেঙে রাতের ৪ প্রহরে তাকে ৪ বার কথা বলাতে পারবে, তিনি তাকেই বিবাহ করবেন। আর যে ব্যর্থ হবে, তাকে সারা জীবন রানী রূপবতীর কারাগারে বন্দী থাকতে হবে। এ পর্যন্ত ৮৬ জন রাজা ও রাজকুমার এই চেষ্টা করেছিলেন, কিন্তু কেউই তাকে একবারও বলাতে পারেননি। তারা সবাই রানীর কারাগারে পড়েছিলেন। রানী রূপবতী নিজের প্রাসাদের সামনে একটি বিশাল নাকাড়া বা দামামা রেখেছিলেন। যে ব্যক্তি তাকে বিবাহ করতে ইচ্ছুক হতো, তাকে সেই নাকাড়ায় আঘাত করে নিজের চ্যালেঞ্জ ঘোষণা করতে হতো। রাজা বিজয় সিং নিজের ৪ বিশেষ অদৃশ্য বীর যোদ্ধার সাহায্যে একটি পরিকল্পনা করলেন। এই যোদ্ধারা অত্যন্ত শক্তিশালী ছিলেন এবং কাউকে দেখা যেতেন না। সেই বীরদের সাথে রাজা সন্ধ্যা হওয়ার আগেই রানী রূপবতীর প্রাসাদের সামনে পৌঁছে গেলেন। তারা প্রাসাদের দ্বারে গিয়ে নিজেদের ঘোড়া থামালেন এবং নাকাড়ায় জোরালো আঘাত করলেন। নাকাড়ার আওয়াজ পুরো নগরীতে ছড়িয়ে পড়ল। ঢোলের আওয়াজ শুনে রানী নিজের সেবকদের আদেশ দিলেন, ঢোল বাজানো ব্যক্তিকে আদর সহকারে অতিথিশালায় নিয়ে যাও এবং যথাযথ সৎকার করো। রাতের প্রথম প্রহর শুরু হবার আগেই রানী রূপবতী ১৬ সাজে সেজে নিজের প্রাসাদের দরবারে একটি পালঙ্কের ওপর বসে পড়লেন। সেবকদের আদেশ দিলেন যেন রাজা বিজয় সিংকে তার সামনে আনা হয়। প্রাসাদের দরবারে রানী রূপবতী অত্যন্ত গরিমা ও শান্তির সাথে বিরাজমান ছিলেন। তার চারদিকে দাস দাসীরা দাঁড়িয়েছিল, কিন্তু স্বয়ং রানী ছিলেন নির্বিকার এবং মৌন। স্বয়ং রাজা বিজয় সিংও রানীর সামনে একটি কাঁটা দিয়ে তৈরি চেয়ারে বসলেন। তিনি রানীর সাথে কথা বলার চেষ্টা করলেন, কিন্তু রানী রূপবতী কোনো উত্তর দিলেন না। তিনি যেন পাথরের মূর্তির মতো তার সামনে বসে রইলেন। তখন রাজা বিজয় সিং রানীর পালঙ্কের দিকে তাকিয়ে মজা করে বললেন, আরে ভাই, রানী তো কিছু বলবে না, এখন তুই কিছু বল, যাতে রাতটা কেটে যায়। এ কথা শুনে পালঙ্কের পাশে বসে থাকা অদৃশ্য বীর উত্তর দিল, মহারাজ, আমার মধ্যে এত বিবেক কোথায় যে আপনাকে কোনো কথা শোনাব? হ্যাঁ, যদি আপনি কিছু বলেন, তবে আমি হুঙ্কার অবশ্যই দেব। রাজা বিজয় সিং হাসলেন এবং বললেন, ঠিক আছে, তবে শোনো। অনেক সময় আগের কথা, এক শক্তিশালী রাজ্যে রাজকুমার আকাশ এবং এক ধনী ব্যবসায়ীর পুত্র সাগর ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছিল। দুজনেই একই বিদ্যালয়ে পড়ত, একসাথে খেলত এবং একে অপরকে ছাড়া থাকতে পারত না। তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে কেউ তাদের আলাদা করতে পারত না। সময় কাটল এবং তারা দুজনেই যুবক হল।
একদিন সাগরের পিতা তাকে ডাকলেন এবং বললেন, বেটা, এখন তুমি যুবক হয়েছ, তোমার স্ত্রী বছরের পর বছর বাপের বাড়িতে আছে, এখন সময় এসেছে যে তুমি তাকে নিজের ঘরে নিয়ে আসো। বন্ধুরা, পুরনো সময়ে ছোট বয়সে বিবাহ করে দেওয়া হতো এবং ছেলে মেয়ে বড় হলে তবেই মেয়েকে শ্বশুরবাড়ি আনা হতো। সাগর তার পিতাকে বলল, পিতাজি, আমি আমার মিত্র রাজকুমার আকাশকেও নিজের সাথে নিয়ে যেতে চাই। আমরা একে অপরকে কথা দিয়েছি যে আমরা কখনো আলাদা হব না। ব্যবসায়ী সম্মতি জানালেন, কিন্তু মনে মনে চিন্তিত ছিলেন। তিনি তার পুত্রকে বললেন, বেটা, তোমার শ্বশুরবাড়িতে রাজকুমারের আপ্যায়ন তার মর্যাদা অনুযায়ী হওয়া উচিত, নয়তো সে খারাপ পেতে পারে। ব্যবসায়ীর পুত্র সাগর নিজের পিতার অনুমতি নিয়ে রাজকুমারের সাথে নিজের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হল। তারা কিছুটা পথে গিয়েছিল, তখনই সাগরের মনে পিতার বলা সেই কথাটি বারবার ঘুরছিল যে যদি রাজকুমারের খাতিরদারি ঠিকমতো না হয় তবে সে হয়তো মনে কষ্ট পাবে। পথে এক দেবী মায়ের মন্দির পড়ত। মান্যতা ছিল যে সেখানে যে যা চাইত তার মনের ইচ্ছা পূরণ হতো। ধনী ব্যবসায়ীর পুত্র সাগর এবং রাজকুমার যখন মন্দিরের সামনে পৌঁছাল, তখন তারাও মায়ের দর্শনের জন্য গেল। সাগর মনে মনে হাত জোড় করে দেবী মায়ের কাছে প্রার্থনা করল, হে দেবীমা, আমার কাছে আমার বন্ধুর চেয়ে বড় কিছু নেই। আমার শ্বশুরবাড়িতে যদি তার আপ্যায়ন তার পদমর্যাদা অনুযায়ী হয়, তবে ফেরার সময় আমি আপনাকে আমার মাথা উৎসর্গ করে দেব। দর্শন করে তারা দুজনেই এগিয়ে চলল এবং কিছুক্ষণ যাত্রার পর সাগর নিজের শ্বশুরবাড়ি পৌঁছে গেল। সাগরের শ্বশুর সেই নগরের অনেক বড় মহাজন ছিলেন। তাদের কাছে কোনো কিছুর অভাব ছিল না। তারা নিজেদের জামাই এবং তার বন্ধুর খুব ভালোভাবে খাতিরদারি করলেন এবং 7 দিন পর্যন্ত তাদের যেতে দিলেন না। অনেক সম্মানের সাথে তাদের আপ্যায়ন করলেন, যাতে সাগর এবং আকাশ খুব প্রভাবিত হল। 8ম দিনে সাগরের অনেক অনুরোধে তারা বড় আদর যত্নের সাথে নিজের মেয়ের সাথে তাদের বিদায় দিলেন। পথে রাজকুমার নিজের বন্ধুর কাছে তার শ্বশুরবাড়ির লোকজনের খুব প্রশংসা করল। চলতে চলতে যখন তারা দেবী মায়ের মন্দিরের সামনে পৌঁছাল, তখন ব্যবসায়ীর পুত্র সাগর নিজের স্ত্রী ও বন্ধুর উদ্দেশ্যে বলল, আপনারা দুজনে কিছুক্ষণ এখানেই বিশ্রাম করুন, আমি একটু আসছি। এতটুকু বলে সাগর মন্দিরের ভেতরে চলে গেল। দেবীমাকে প্রণাম জানাল এবং নিজের প্রতিজ্ঞা অনুযায়ী সে নিজের মাথা কেটে দেবীর চরণে অর্পণ করে দিল। যখন অনেকক্ষণ সে ফিরে আসল না, তখন রাজকুমার আকাশ তাকে দেখার জন্য মন্দিরের ভেতরে গেল। তার কাটা মাথা দেখে আকাশের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে ভাবল, যদি বন্ধুই বেঁচে না থাকে তবে আমি বেঁচে থেকে কি করব? সেও নিজের মাথা কেটে ফেলল। ওদিকে যখন নববিবাহিতা নন্দিনী অপেক্ষা করতে করতে অনেক দেরি হয়ে গেল, তখন তার মনে কোনো অমঙ্গলের আশঙ্কা হল। সেও মন্দিরের ভেতরে গেল। সেখানকার দৃশ্য দেখে তার জ্ঞান হারানোর অবস্থা হল। তার জোরালো চিৎকারে চারপাশ কেঁপে উঠল। কাঁদতে কাঁদতে সে দেবী মায়ের সামনে বলল, হে মা, এ কি অনর্থ হয়ে গেল? আমার স্বামী ছাড়া আমি শ্বশুরবাড়ি গিয়ে কি করব? সবাই আমাকে অপয়া বলে লাঞ্ছিত করবে। এখন আমার বেঁচে থাকারও কোনো মানে নেই। এতটুকু বলে নন্দিনী পাশে পড়ে থাকা তলোয়ার তুলে নিল। যেমনই সে তলোয়ার তুলল, তখনই দেবী মা প্রকট হলেন এবং তার হাত ধরে তাকে এমনটা করতে বাধা দিলেন। তখন নন্দিনী বলল, হে দেবী মা, আমার স্বামী এবং তার বন্ধুর বলি তো আপনি নিয়েই নিয়েছেন। এই দুজনকে তো আপনি নিজের বলিদান দেওয়া থেকে আটকাননি, তবে এখন আমাকে কেন থামাচ্ছেন? আমারও বলি নিয়ে নিন, আর তাছাড়াও আমি আমার স্বামী ছাড়া বেঁচে থেকে কি করব? দেবী মা বললেন, আমি তোমার স্বামীর ভক্তি, রাজকুমার আকাশের বন্ধুত্ব এবং তোমার নিজের স্বামীর প্রতি নিষ্ঠা ও প্রেম দেখে খুব প্রসন্ন হয়েছি। তাই আমি তোমার স্বামী এবং রাজকুমার দুজনকেই জীবন দান দিতে চাই। তুমি এক কাজ করো, দুজনের মাথা তাদের ধড়ের ওপর আগে যেমন ছিল তেমন রেখে দাও, আমি তাদের পুনর্জীবিত করে দেব। নন্দিনী তাড়াহুড়ো করে সেই দুজনের মাথা তুলল এবং তাদের ধড়ের ওপর রেখে দিল। দেবীমা নিজের হাত তুলে একটি দিব্য প্রকাশ ছাড়লেন এবং দুজনেই জীবিত হয়ে উঠল। তাদের জীবিত করার পর দেবীমা অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু তাড়াহুড়ো করে নন্দিনী একটি ভুল করে ফেলল। সে নিজের স্বামীর মাথা রাজকুমারের ধড়ের ওপর রেখে দিল এবং রাজকুমারের মাথা তার স্বামীর ধড়ের ওপর। রাজা বিজয় সিং রানীর পালঙ্কের উদ্দেশ্যে বললেন, রানীর পালঙ্ক, বলো তো, এখন নন্দিনী কার স্ত্রী হল? ব্যবসায়ীর পুত্র সাগরের ধড়ওয়ালার নাকি তার মাথাওয়ালার? রানীর পালঙ্ক উত্তর দিল, মহারাজ, আমার মধ্যে এত বুদ্ধি কোথায়
যে আমি আপনার এই রহস্য সমাধান করি? আমি তো এখানে পড়ে থাকি, একদিকে না কখনো রানী আমাকে ঝাড়ে, না কখনো বিছানা করে, আমার উপর তো ধুলো জমে থাকে। এ কথা শুনে রানী রূপবতী রাগের মাথায় বলে উঠলেন, রে পালঙ্ক, তোর এত বড় সাহস! প্রতিদিন তোকে ভালো করে ঝাড়ি, প্রতিদিন তোর ওপর নতুন চাদর বিছিয়ে দিই, তুই আমার সাথে তো কখনো কথা বলিস না, আর পরদেশীদের সামনে আমার নামে মিথ্যে বদনাম করছিস। সকাল হতে দে, যদি তোর 10 টুকরো না করিয়েছি তো দেখিস। তারপর রানী রাজা বিজয় সিংকে বললেন, আপনার ন্যায়ের অনেক চর্চা শুনেছি, আপনিই বলুন নন্দিনী কার হল? তখন রাজা বিজয় সিং বললেন, হে রানী, নন্দিনী তার স্বামীর মাথা যার সাথে আছে তারই হল। রানীর কথা বলার সাথে সাথে রাজা বিজয় সিং বললেন, বাজাও ঢোল, গুঞ্জুক নাকাড়া। রানী রূপবতী প্রথমবার মুখ খুললেন। ঢোলবাদক সজোরে ঢোলের ওপর কাঠি মারল। ঢোলের আওয়াজ শুনে কারাগারে বন্দী রানীর বন্দীরাও খুশি হয়ে গেল। তারা নিজেদের মধ্যে ফিসফাস করতে লাগল, মনে হয় কোনো সাহসী যোদ্ধা এসেছে যে রানীকে 4 বার কথা বলিয়ে আমাদের এই কারাবাস থেকে মুক্ত করাবে। রানী আবারও একটি পাথরের মূর্তির মতো চুপচাপ বসে পড়লেন। রাজা বিজয় সিং রানীর কলসির উপর রাখা বীরের উদ্দেশ্যে বললেন, ভাই রানীর কলসি, রাতের 1 প্রহর তো রানীর পালঙ্ক কাটিয়ে দিল, এখন তুমিও কিছু বলে শোনাও, এভাবে তো এই রাত কাটবে না। তখন রানীর কলসির ওপর রাখা বীর বলল, মহারাজ, আমার মধ্যে এত বুদ্ধি কোথায় যে আমি আপনাকে কিছু বলে শোনাব? হ্যাঁ, আপনি কিছু বললে আমি হুঙ্কার অবশ্যই দেব। তখন রাজা বিজয় সিং বললেন, যদি এমন কথা হয় তবে শোনো। ছোটবেলায় একসাথে খেলাধুলা করা এক রাজা এবং শাহুকারের পুত্রের মধ্যে খুব গভীর বন্ধুত্ব ছিল। নাদান বয়সে দুজনে একে অপরকে কথা দিয়েছিল যে যার বিয়ে আগে হবে সে নিজের স্ত্রীকে প্রথম রাতেই অন্যজনের কাছে পাঠাবে। সময় কাটল, কথা পুরনো হল, দুজনেই জোয়ান হল। শাহুকার নিজের ছেলে রাহুলের বিবাহ এক সুন্দর সুশীলা ও সুযোগ্যা কন্যার সাথে করে দিলেন। ফুলশয্যার রাতে গৌরী 16 সাজে সেজে বাসর ঘরে বসে নিজের স্বামীর জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর তার স্বামী রাহুল মুখ কালো করে ঘরে আসল এবং চুপচাপ বসে পড়ল। স্বামীকে এভাবে মুখ কালো করে দেখে গৌরী বুঝে গেল নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। সে বলল, কি হয়েছে নাথ, আপনি কি আমার ওপর রেগে আছেন? আমি কি আপনার পছন্দ নই? রাহুল বলল, না প্রিয়ে, এমন কোনো কথা নয়। গৌরী বলল, তবে কি হয়েছে? আমার বাড়ির লোক কি লেনদেনে কোনো কমতি রেখেছে, নাকি আপনাদের বাড়ির লোকেদের ঠিকমতো আপ্যায়ন করেনি? রাহুল বলল, না সে কথাও নয়। নববিবাহিতা গৌরী বলল, তবে এমন কি কথা যা আপনি আমাকে বলতে দ্বিধা করছেন? আমি আপনাকে বিবাহ করেছি, আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার সুখ দুঃখ এখন আমারও, তাই আপনি আমাকে আপনার মনের কথা বলতে পারেন। রাহুল বলল, কথাটি এমন যা তোমাকে বলতেও আমি লজ্জিত হচ্ছি। গৌরী বলল, কেমনই কথা হোক, আপনি আমাকে নিঃসংকোচে বলুন, আমি আপনার কথা রাখতে আপনাকে পুরো সাহায্য করব। যদি এর জন্য আমাকে প্রাণও দিতে হয় তবে আমি হাসতে হাসতে দিয়ে দেব। রাহুল বলল, ছোটবেলায় আমরা 2 বন্ধু একে অপরকে কথা দিয়েছিলাম যে যার বিয়ে আগে হবে সে তার ফুলশয্যার রাতে নিজের স্ত্রীকে নিজের বন্ধুর কাছে পাঠাবে। এখন যদি আমি কথা না রাখি তবে বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা হবে, আর যদি পালন করি তবে তোমার সম্মান চলে যায়, যা রক্ষা করার প্রতিজ্ঞা আমি তোমাকে দিয়েছি। গৌরী সব শুনে কিছুক্ষণ ভেবে দেখল, তারপর বলল, হে নাথ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু আমাকে আদেশ দিন, আমি আপনার কথাও রাখব আর নিজের ধর্মও বাঁচাব। নিজের স্ত্রী গৌরীর কথায় রাহুলের মনের বোঝা হালকা হল। সে গৌরীকে রাজকুমার হিরণের কাছে যাওয়ার অনুমতি দিয়ে দিল। গৌরী 16 সাজে সেজে ঝমঝম করে নূপুর বাজিয়ে রাজকুমার হিরণের প্রাসাদের দিকে রওনা হল। পথে কিছু চোর ওত পেতে বসেছিল। যখন তারা গয়নায় মোড়া এক নারীকে আসতে দেখল তখন তাদের চোখ চকচক করে উঠল। তারা লুট করার উদ্দেশ্যে গৌরীকে থামাল এবং তাকে ধমক দিয়ে বলল, চুপচাপ নিজের সব গয়না খুলে আমাদের দিয়ে দাও, নয়তো আমরা তোমাকে হত্যা করে সব গয়না নিয়ে নেব। গৌরী হাতজোড় করে বলল, দয়া করে এখন আমাকে ছেড়ে দিন, আমি একটি খুব জরুরি কাজে যাচ্ছি, যার জন্য আমার শরীরে এই গয়নাগুলো থাকা অত্যন্ত প্রয়োজন। আমি কথা দিচ্ছি যখন আমি ফিরে আসব তখন নিজে আপনাদের এই সব গয়না খুলে দিয়ে দেব। আপনাদের দেওয়া কথা আমি নিশ্চয়ই রাখব। চোরেরা কিছুক্ষণ ভেবেচিন্তে তাকে যেতে দিল। গৌরী খুব দ্রুত রাজকুমার হিরণের প্রাসাদে পৌঁছে গেল এবং প্রাসাদের সিঁড়ি বেয়ে তার ঘরের সামনে দাঁড়াল।
গৌরী যখন নিজের প্রথম রাতে অন্য এক পুরুষের ঘরে যাচ্ছিল তখন তার মনে শুধু এটাই চলছিল, কিভাবে নিজের স্বামীর সম্মান আর নিজের ইজ্জত দুটোই রাখা যায়। সে হিরণের ঘরে প্রবেশ করল। রাজকুমার হিরণ নিজের বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। গৌরী তার পায়ের আঙুলে চিমটি কেটে তাকে জাগিয়ে বলল, জাগুন কুমার সাহেব, জাগুন। রাজকুমার হিরণ দ্রুত উঠে বসল। নিজের সামনে ১৬ সাজে সাজা কোনো অপ্সরার মতো সুন্দরী নারীকে দেখে সে অবাক হয়ে গেল। মনে হলো যেন কোনো স্বপ্ন দেখছে। চোখ বারবার ডলে দেখল যে এটা স্বপ্ন নয়, বরং হাকিকাত, সত্যি এক সুন্দরী কন্যা তার সামনে দাঁড়িয়ে আছে। সে খুব নম্রতার সাথে জিজ্ঞাসা করল, হে দেবী, আপনি কে আর কোথা থেকে এসেছেন? এই গভীর রাতে আমার শয়নকক্ষে আপনার আসার উদ্দেশ্য কি? তখন গৌরী বলল, আমি আপনার বন্ধু রাহুলের নববিবাহিতা স্ত্রী গৌরী এবং তার দেওয়া কথা পালন করতে এসেছি। হিরণ বলল, কথা? কেমন কথা? গৌরী বলল, আপনার এবং আপনার বন্ধুর সেই ছোটবেলার কথা। শৈশবে এই সিদ্ধান্ত হয়েছিল যে যার বিয়ে আগে হবে সে ফুলশয্যার রাতে নিজের স্ত্রীকে নিজের বন্ধুর কাছে পাঠাবে। ব্যাস, সেই কথা রাখতেই আপনার বন্ধু রাহুলের আজ্ঞায় আমি এখানে আপনার কাছে এসেছি। এসব শুনে রাজকুমার হিরণ এক মুহূর্তের জন্য একেবারে থমকে গেল। যখন সব মনে পড়ল তখন সে খুব লজ্জিত হল। সে হাত জোড় করে বলল, হে দেবী, আমাকে ক্ষমা করে দিন। ওটা তো আমরা নাদানিতে একে অপরকে কথা দিয়েছিলাম। ওটা কোনো প্রতিজ্ঞা নয়, বরং আমাদের ছোটবেলার বোকামি ছিল। আমার বন্ধুর স্ত্রী তো আমার ভাবি, আর ভাবি তো মা বা বোনের সমান হয়। আমি আমার ছোটবেলার নাদানির জন্য খুব লজ্জিত। আমি আজ থেকেই আপনাকে ধর্মত বোন বানালাম। এতটুকু বলে রাজকুমার হিরণ গৌরীকে ওড়না এবং হিরে মতি ভরা থালা দিয়ে সেই সময়ে বিদায় করে দিল। গৌরী আবার নিজের বাড়ির দিকে রওনা হল। পথে সেই চোরেরা তার জন্য অপেক্ষা করছিল। তার নুপুরের আওয়াজ শুনে তারা থমকে গেল যে সেই সাথে কোনো সিপাই নিয়ে আসেনি তো। যখন তারা নিশ্চিত হল যে গৌরী একাই আছে, তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে বলল, আরে ভাই, এই নারী তো সত্যিই নিজের কথার খুব পাক্কি। ইতিমধ্যে গৌরী তাদের কাছে পৌঁছে গেল। সে রাজকুমার হিরণের দেওয়া হিরেমতির থালাটিও তাদের দিয়ে বলল, এটাও রেখে দিন, এটাও আপনাদের ভাগ্যেই ছিল। দাঁড়ান, আমি এক্ষুনি আমার সব গয়না খুলে আপনাদের দিচ্ছি। এতটুকু বলে সেই নিজের গয়না খুলতে লাগল। চোরদের আশ্চর্যের সীমা রইল না। তারা তাকে থামিয়ে দিয়ে বলল, একটু দাঁড়াও, আগে তুমি আমাদের বলো যে তুমি কোথায় গিয়েছিলে আর এই হিরেমতির থালা তুমি কোথায় পেলে। তখন গৌরী তাদের নিজের পুরো কাহিনী বিস্তারিত বলল। সব কথা শোনার পর চোরেরা হাত জোড় করে বলল, হে দেবী, আপনি ধন্য, যিনি নিজের ইজ্জতের চিন্তা না করে নিজের স্বামীর সম্মান বাঁচানোর জন্য এত বড় পদক্ষেপ নিয়েছেন। আপনার মতো চরিত্রবান নারীকে তো আমরাও নিজের বোন বানাতে চাই। আপনি কি আমাদের মতো পাপীদের ভাই হিসাবে গ্রহণ করার সম্মান দেবেন? গৌরীর সম্মতি পাওয়ার পর চোরেরা তাকে হিরে জহরত ভরা থালাটি ফিরিয়ে দিল এবং সাথে তাদের লুট করা সব ধনও দিয়ে দিল। তারপর অত্যন্ত সম্মানের সাথে তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসলো। এতটুকু কাহিনী বলে রাজা বিজয় সিং রানীর কুলসীকে বললেন, বলো তো রানীর কলসি, কার ত্যাগ বড়, চোরদের নাকি রাজকুমার হিরণের? কলসির ওপর রাখা বীর বলল, মহারাজ, আমার মধ্যে এত বুদ্ধি কোথায় যে আপনাকে এটা বলবো কার ত্যাগ বড় বা ছোট? আমি তো একটা সাধারণ কলসি যে এভাবেই কোনো এক কোণে করে থাকে। না কেউ আমার থেকে জল পান করে, না কেউ পরিষ্কার করে, আর না কেউ আমার জল পাল্টায়। তো মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমি আপনার এই ধাঁধা মেলাতে পারব না। কলসির কথা শুনে রানী রূপবতীর রাগে তিল মিলিয়ে উঠলেন এবং বললেন, রে কলসি, তোর এত বড় সাহস! প্রতিদিন তোকে পরিষ্কার করি, প্রতিদিন তোর জল পাল্টাই, তুই আমার সাথে তো কখনো কথা বলিস না, আর পরদেশীদের কাছে আমার নামে মিথ্যে বদনাম করছিস। সকাল হতে দে, তোর টুকরো টুকরো না করিয়েছি তো দেখিস। তারপর রানী রাজা বিজয় সিংকে বললেন, আপনার ন্যায়ের চর্চা তো অনেক দূর দূরান্ত পর্যন্ত প্রচলিত, তো আপনিই বলুন, কার ত্যাগ বড়? বিজয় সিং বললেন, হে রানী, রাজকুমার হিরণ তো এক রাজার পুত্র ছিলেন। তার কাছে কোনো কিছুর অভাব ছিল না, না ধনের না নারীর। এক থালা হিরে দিলে তার কী বা কম হতো। কিন্তু চোরেলা কেবল যে গৌরীকে লুট করা থেকে ছেড়ে দিল তাই নয়, বরং নিজেদের লুট করার সর্বস্ব ধনও তাকে দিয়ে দিল। তাই চোরেদের ত্যাগ রাজকুমার হিরণের চেয়ে বড় ছিল।
রাজা বিজয় সিংহের কথায় পুরোপুরি একমত হয়ে রানী আবারও সতর্ক হয়ে বসলেন। রাজা বিজয় সিং হেসে বললেন, বাজাও ঢোল, গুঞ্জুক নাকাড়া। রানী রূপবতী দ্বিতীয়বার মুখ খুললেন। ঢোলবাদক দ্রুত ঢোলের ওপর কাঠি মারল। রাতের দ্বিতীয় প্রহরে দ্বিতীয়বার নাকাড়ার আওয়াজ শুনে কারাগারে বন্দি রানীর বন্দীদের খুশির কোনো সীমা রইল না। তাদের পাকা বিশ্বাস হয়ে গেল যে নেক মানুষটি এবার রানীর সামনে বসেছেন তিনি রানীকে 4 বার কথা বলিয়েই ছাড়বেন, আর আমাদেরও মুক্তি মিলবে। তারপর রাজা বিজয় সিং রানীর জানলার ওপর রাখা বীরকে বললেন, হে রানীর জানলা, রাতের 2 প্রহর তো রানীর পালঙ্ক আর কলসি কাটিয়ে দিল, এখন তুমিও কিছু বলে শোনাও, এভাবে তো এই রাত কাটবে না। তখন জানলার ওপর রাখা বীর বলল, মহারাজ, আমার মধ্যে এত বুদ্ধি কোথায় যে আপনাকে কিছু বলে শোনাব? হ্যাঁ, আপনি কিছু বললে আমি হুঙ্কার অবশ্যই দেব। তখন রাজা বিজয় সিং বললেন, যদি এমন কথা হয় তবে শোনো। এক ব্রাহ্মণ আর এক শাহুকারের ছেলের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। দুজনেই বাল্যকাল থেকে একসাথে থাকত। দুজনেরই বিয়ে ছোটবেলায় হয়ে গিয়েছিল, কিন্তু দুজনেরই স্ত্রী তাদের বাপের বাড়িতে ছিল। বড় হওয়ার পর দুজনে একসাথে নিজের নিজের স্ত্রীকে আনতে রওনা হল। শাহুকারের ছেলে বিশাল নিজের সাথে নিজের নাপিতকেও নিয়ে নিল। অনেকটা পথ একসাথে চলার পর তারা এমন এক জায়গায় পৌঁছল যেখান থেকে তাদের শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা আলাদা আলাদা ছিল। বিশাল এবং ব্রাহ্মণের ছেলে প্রীতম একে অপরকে বলল, যে এখানে আগে পৌঁছবে সে অন্যজনের জন্য অপেক্ষা করবে। এতটুকু বলে 2 বন্ধু একে অপরের থেকে বিদায় নিল। কিছুক্ষণ পরই বিশাল নিজের নাপিতের সাথে নিজের শ্বশুরবাড়ি পৌঁছে গেল। শ্বশুরবাড়ির লোক যখন জামাইয়ের সাথে নাপিতকেও দেখল, তখন এক বৃদ্ধা মহিলা বাকিদের পরামর্শ দিলেন যে এই নাপিতেরও ভালো খাতিরদারি করো। এ যখন নিজের গ্রামে যাবে তখন আমাদের প্রশংসা করবে আর আমাদের মেয়ের সম্মান বেড়ে যাবে। এই ভেবেই তারা তাদের জামাইয়ের চেয়েও বেশি সেই নাপিতের ছেলের খাতিরদারি করল। খাবার খাওয়ানো হোক, বিছানা করা হোক বা পাখা চালানো, সব জায়গায় তারা আগে সেই নাপিতের ছেলের খোঁজ নিল। এই ব্যাপারটি বিশালের মনে বিঁধল। সে নিজের গুরুত্ব কম হতে দেখে বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে দিল। 1-2 দিনের আদর যত্নের পর তার শ্বশুরবাড়ির লোক সম্মানের সাথে ঘোড়া গাড়ি দিয়ে তাদের সাথে নিজের মেয়ে রাধাকে বিদায় দিল। পথে নাপিত বিশালের শ্বশুরবাড়ির লোকেদের প্রশংসা করেই যাচ্ছিল যে তারা নিজের জামাইয়ের চেয়েও বেশি খাতিরদারি তার করেছে। নাপিতের কথা আগুনের ঘৃতাহুতির মতো কাজ করল। আগে থেকেই রেগে থাকা বিশাল তার কথায় আরও ক্ষিপ্ত হয়ে গেল। সে নিজের স্ত্রী আর নাপিতকে সেখানেই রাস্তায় ছেড়ে দিয়ে নিজে একা নিজের বাড়ির দিকে রওনা দিল। তার নববিবাহিতা স্ত্রী রাধা বেচারি তার দিকে তাকিয়েই রইল। বিশালের যাওয়ার পর নাপিতও সুযোগ বুঝে নিজের গ্রামের পথ ধরল। নববিবাহিতা রাধার ওপর যেন দুঃখের পাহাড় ভেঙে পড়ল। দুঃখী হৃদয়ে সে সাহস করে বাপের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং ঘোড়াগাড়িটি বাপের বাড়ির দিকে ঘুরিয়ে দিল। কিন্তু ভাগ্যের মনে অন্য কিছু ছিল। সে রাস্তা হারিয়ে অন্য এক নগরে পৌঁছে গেল। নগরে ঢোকার মুখেই এক মালিনীর ঘর ছিল। রাধা তাকে কিছু টাকা দিল এবং কয়েকদিনের জন্য তার সাথে থাকার অনুমতি নিল। রাধা মালিনীর সাথে তার ঘরেই থাকতে লাগল। সেই মালিনী ওখানকার রাজাকে ফুলের মালা বানিয়ে পৌঁছে দিত। এখন রাধাও এই কাজে তাকে সাহায্য করতে লাগল। মালিনী বাগান থেকে ফুল তুলে আনত আর রাধা সেগুলো দিয়ে খুব সুন্দর ও আলাদা ধরনের মালা আর তোড়া বানিয়ে দিত। একদিন রাজা মালিনীকে জিজ্ঞাসা করলেন, আজকাল তুমি খুব সুন্দর ও মনকাড়া কারুকার্যের তোড়া আর মালা নিয়ে আসো। এত সুন্দর কাজ তো তুমি করতে পারো না, তবে এই তোড়া আর মালা কে বানায়? মালিনী বলল, মহারাজ, আমার ঘরে কয়েকদিন হলো এক নারী এসে আছে। সে খুব গুণবতী। সেই রোজ এত সুন্দর তোড়া আর মালা বানায়। মালিনীর কথা শুনে রাজা মনে মনে ভাবলেন যে এত সুন্দর মালা বানায় সে নিজে কত সুন্দরী হবে। এই কথা মনে আসতেই রাজার মনে লালসা জন্মাল। 40 বছরের সেই রাজা মালিনীকে বলল, তুমি এখনই নিজের ঘরে যাও এবং সেই নারীকে আমার সামনে হাজির করো। মালিনী রাধার কাছে গেল এবং রাজা অশোক সিংয়ের হুকুম শোনাল। রাধা এই বলে মানা করে দিল যে আমার রাজার কাছে কি কাজ। কিন্তু মালিনী তো আর রাজার হুকুম অমান্য করতে পারে না। সে অনেক বুঝিয়ে বিনতি করে রাধাকে রাজপ্রাসাদে নিয়ে গেল। যখন রাজা রাধার রূপ ও সৌন্দর্য দেখলেন তখন তিনি মুগ্ধ হয়ে গেলেন। তার কোনো রানী এত সুন্দরী ও গুণবতী ছিলেন না।
রাজা তৎক্ষণাৎ রাধাকে নিজের মহলে পাঠিয়ে দেওয়ার আদেশ দিলেন। রাধা বিনতি করে রাজাকে বলল, হে রাজন, আপনি তো এই নগরের মালিক, সেই নাতে আপনি তো আমার পিতার সমান, তবে আপনি আমাকে নিজের মহলে কিভাবে রাখতে পারেন? রাজা অশোক সিং বললেন, তুমি আমাদের নগরের নও, তাই আমরা তোমার পিতা হতে পারি না, তোমাকে আমাদের মহলে থাকতেই হবে। যখন অনেক বোঝানোর পরেও রাজা অশোক সিং মানলেন না, তখন রাধা বলল, মহারাজ, আমি একজন বিবাহিতা নারী, আমার স্বামী আমাকে ত্যাগ করেছেন। একজন বিবাহিতা নারীর সাথে থাকলে আপনারও পাপ লাগবে। আপনি আমাকে 3 মাস সময় দিন, যদি এর মধ্যে আমার স্বামী আমাকে নিতে না আসেন, তবে আমি নিজেকে অবিবাহিতাই ভাবব এবং আপনার মহলে চলে আসব। কথা শুনে রাজা তাকে 3 মাস সময় তো দিলেন, কিন্তু তাকে নগরের বাইরে এক নির্জন মহলে নজরবন্দি করে রাখলেন। রাধা রোজ মহলের জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকত, যে যদি কোনোদিন ভুল করেও তার বাপের বাড়ির বা শ্বশুর বাড়ির কেউ ওদিক দিয়ে আসে, তবে সে তার সাথে নিজের খবরের বার্তা পাঠাতে পারবে। ওদিকে ব্রাহ্মণের ছেলে প্রীতম নিজের স্ত্রীর সাথে ঠিক করা জায়গায় নিজের বন্ধুর জন্যে অপেক্ষা করছিল। যখন বিশাল নিজের স্ত্রীকে পরিত্যাগ করে একা ওখানে পৌঁছল, তখন তাকে একা আসতে দেখে প্রীতম বলল, আরে বন্ধু, তুমি একা আসছো কেন? আমার ভাবিকে কোথায় ছেড়ে আসলে? তখন বিশাল তাকে সব ঘটনা খুলে বলল। সব শুনে রাগে প্রীতম তাকে ধিক্কার দিয়ে বলল, ধিক্কার বন্ধু, অন্য কারোর অপরাধীর দণ্ড তুমি তোমার নির্দোষ স্ত্রীকে দিলে। যদি তার বাড়ির লোক তোমার নাপিতের খাতিরদারি তোমার চেয়ে বেশি করে থাকে, তবে এতে ভাবির কি দোষ ছিল? এতটুকু কথায় কি কেউ নিজের স্ত্রীকে ছেড়ে দেয়? আমাদের এক্ষুনি ফিরে গিয়ে ভাবিকে নিয়ে আসা উচিত। বিশাল প্রীতমের কথা মেনে নিল। প্রীতম নিজের স্ত্রীকে পাশের একটি গ্রামে রাখল এবং নিজে বিশালের সাথে রাধাকে আনতে বেরোল। বিশাল তার শ্বশুরবাড়িতে খোঁজ নিয়ে জানতে পারল যে তার স্ত্রী সেখানে পৌঁছায়নি। শ্বশুরবাড়িতে না গিয়ে সে ওখান থেকেই প্রীতমের সাথে রাধার খোঁজে বেরোল। খুঁজতে খুঁজতে তারা দুজনেই সেই নগরে পৌঁছে গেল। রাধা যখন জানলা দিয়ে তাদের আসতে দেখল, তখনই সে নিজের স্বামীকে চিনে ফেলল এবং মহলের সেবকদের বলে তাদের ভেতরে ডেকে নিল। মহলে পৌঁছনোর পর প্রীতম রাধাকে নিজের পরিচয় দিল এবং বলল, ভাবি, আমার বন্ধু রাগের মাথায় আপনাকে ছাড়ার অপরাধ করে ফেলেছে। সে নিজের কাজে লজ্জিত। এখন আপনিও পুরনো কথা ভুলে যান আর আমাদের সাথে নিজের ঘরে চলুন। বিশালও রাধার কাছে ক্ষমা চাইল এবং ফেরার কথা বলল। তখন রাধা তাদের সাথে ঘটা সব কথা বিস্তারিত জানাল এবং বলল, আগে আমাদের রাজার কাছে গিয়ে তার অনুমতি নিতে হবে। তারা দুজনেই রাজার সামনে গেল। রাধা রাজাকে বলল, মহারাজ, আমার স্বামী আমাকে নিতে এসেছেন, তাই দয়া করে এখন আমাদের যাওয়ার অনুমতি দিন। রাজাও নিজের দেওয়া কথা পালন করে রাধাকে তার স্বামীর সাথে যাওয়ার অনুমতি দিলেন। তারা 3 জন ওখান থেকে বের হল। পথে প্রীতম নিজের স্ত্রীকেও সাথে নিয়ে নিল এবং সবাই নিজের নগরে ফিরে এসে সুখে থাকতে লাগল। এতটুকু কাহিনী বলে রাজা বিজয় সিং জানলায় বসা বীরকে বললেন, হে রানীর জানলা, বলো তো, বিশাল আর রাধার মধ্যে কে বেশি মহান ছিল? জানলায় বসা বীর বলল, হে মহারাজ, আমার ওপর তো জানি না কত বছরের ধুলো আর নোংরা জমে আছে। না আমার কখনো সাফাই হয়, না রং করা হয়। আমার মধ্যে এত বুদ্ধি কোথায় যে আপনাকে এটা বলবো কে বেশি মহান আর কে কম? জানলার বীরের কথা শুনে রানী রূপবতী আরও একবার নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না এবং রেগে বললেন, রে জানলা, তোর এত বড় সাহস! প্রতিদিন তোকে পরিষ্কার করাই, প্রতি 4 মাস অন্তর তোকে নতুন করে রং করাই। আমার সাথে তো তুই কখনো কথা বলিস না, আর অচেনাদের সামনে আমার নামে মিথ্যে বদনাম করছিস। সকাল হতে দে, তোকে এখান থেকে গায়েব না করিয়েছি তো দেখিস। তারপর রানী রূপবতী রাজা বিজয় সিংকে বললেন, রাজা, এটা বলা কোন কঠিন কাজ যে কে মহান? এতে বিশালের তো কোনো মহানতা ছিলই না। সে তো নিজের নির্দোষ স্ত্রীকে ত্যাগ করেছিল। মহানতা তো রাধার ছিল। তার কাছে রানী হওয়ার পুরো সুযোগ ছিল, কিন্তু তবুও সে নিজের পতিব্রতা ধর্মে অটল রইল এবং নিজের ধর্ম ছাড়ল না। এমন নারী তো কেবল মহানই নয়, বরং পূজনীয়। রাজা বিজয় সিং এক দুষ্টুমি ভরা হাসি নিয়ে রানীর দিকে তাকিয়ে বললেন, আপনি একদম ঠিক বলেছেন রানী, আমি তো আপনার কায়েল হয়ে গেলাম। তারপর রাজা বিজয় সিং ঢোলবাদককে বললেন, বাজাও ঢোল, গুঞ্জুক নাকারা। রানী রূপবতী তৃতীয়বার মুখ খুললেন। ঢোলবাদক দ্রুত ঢোলের ওপর কাঠি মারল। তৃতীয় নাকারার আওয়াজ শুনে
রানীর কারাগারে থাকা বন্দীরা খুশিতে নাচতে লাগল। তারা নিশ্চিত হয়ে গেল যে তাদের স্বাধীনতার মাঝে এখন মাত্র আর এক প্রহর বাকি। এদিকে রানী রূপবতীও এবার পুরোপুরি সচেতন হয়ে বসলেন। তিনি মনে মনে স্থির করলেন যে এবার যাই হয়ে যাক না কেন তিনি চতুর্থবার মুখ খুলবেন না। রাজা বিজয় সিং বললেন, ভাই রানের হার, রাতের ৩ প্রহর তো বড় আরামে কেটে গেল, এবার তুইও কিছু শোনা, যাতে এই শেষ প্রহরটুকুও কেটে যায়। রানীর হার বলল, মহারাজ, আমার মধ্যে এত বুদ্ধি নেই যে আপনাকে কিছু বলে শোনাব। হ্যাঁ, হুঙ্কার অবশ্যই দেব। রাজা বললেন, ঠিক আছে, তবে শোনো। 4 বন্ধু ছিল, তাদের মধ্যে একজন ব্রাহ্মণ, একজন ছুতার, একজন দর্জি এবং একজন শেকরা ছিল। একদিন 4 জন মিলে পরামর্শ করে ধন উপার্জনের জন্য পরদেশে রওনা হল। চলতে চলতে যখন সন্ধ্যা হয়ে গেল, তখন তারা সবাই এক জায়গায় থামল। তারা রাতে সেখানেই থাকার সিদ্ধান্ত নিল। ঠিক হল যে এলাকাটি জনমানবহীন হওয়ার কারণে রাতের 4 প্রহরে একে একে সবাই পাহারা দেবে। সবচেয়ে আগে পাহারা দেওয়ার পালা আসলো ছুতারের ছেলের। বাকি 3 জন ঘুমিয়ে পড়ল আর সে পাহারা দিতে বসল। বসে থাকতে থাকতে সে পাশে পড়ে থাকা একটি বড় কাঠের টুকরো দেখতে পেল। ভাবল, কেননা কিছু কারিগরি করা যাক, তাতে ঘুমও দূর হয়ে যাবে। সে নিজের যন্ত্রপাতি বের করল এবং সেই বড় কাঠের টুকরোটিকে গড়তে শুরু করল। রাতের প্রথম প্রহর শেষ হতে হতে সে সেই কাঠের টুকরোটিকে খোদাই করে এক সুন্দরী নারীর পুতুল বানিয়ে দাঁড় করিয়ে দিল। তারপর দর্জির ছেলেকে জাগিয়ে দিয়ে নিজে ঘুমিয়ে পড়ল। যখন দর্জির ছেলে বসে পাহারাদারি করতে লাগল, তখনই তার মনে হল সামনে কেউ দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখল যে সেটি একটি কাঠের পুতুল। পুতুলটি দেখে মনে মনে নিজেকে বলল, কি দারুণ কারিগরিই না করেছে ছুতারের ছেলে, কিন্তু আমিও কারো চেয়ে কম নই। সেও নিজের সরঞ্জাম থেকে কাপড় এবং সুই সুতো বের করল আর কাজে লেগে গেল। রাতের দ্বিতীয় প্রহর শেষ হতে হতে সে একটি সুন্দর পোশাক বানিয়ে সেই নারী পুতুলটিকে পরিয়ে দিল এবং হাতে চুড়ি পরিয়ে দিল। এবার পাহারাদারির পাড়া ছিল শ্যাকরার ছেলের। দর্জির ছেলে তাকে জাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম কাটানোর জন্য শ্যাকরা ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে বসে পাহারাদারি করতে লাগল। তখনই তার নজর সামনে দাঁড়িয়ে থাকা নারীর ওপর গেল এবং সে চমকে গেল। ভাবল, এত রাতে জঙ্গলে নারী কোথা থেকে আসলো? সে তাকে ডাকল, কিন্তু কোনো উত্তর পেল না। কৌতূহলবশত কাছে গিয়ে দেখল যে সেটি কোনো নারী নয়, বরং একটি পুতুল। শেকরার বুঝতে দেরি হল না যে এটি ছুতার আর দর্জির কারসাজি। নিজেকে বলল, আমিও কারো চেয়ে কম নই। সেও নিজের যন্ত্রপাতি বের করে কাজে লেগে গেল। তৃতীয় প্রহর শেষ হতে হতে সে সেই পুতুলটিকে সুন্দর সুন্দর অলংকার বানিয়ে পরিয়ে দিল। এবার পালা ছিল ব্রাহ্মণের ছেলের। শেকরা তাকে জাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। এখন যখন ব্রাহ্মণ পাহারাদারি করতে লাগল, তখন তারও নজর সেই পুতুলের ওপর গেল। সেও ভাবনায় পড়ে গেল, এত রাতে এই জনশূন্য জঙ্গলে এই নারী কথা থেকে আসলো। সেও সেই নারীরূপী পুতুলটির কাছে গিয়ে তাকে দেখতে লাগল। বুঝতে তারও দেরি হল না। মনে মনে বলল, বাহ, কি চমৎকার কারিগরি করেছে সবাই। মনে হয় সবাই মিলে আমার পরীক্ষা নিতে চাইছে। সেও নিজের তন্ত্রমন্ত্রের সরঞ্জাম বের করল এবং রাতের চতুর্থ প্রহর শেষ হতে হতে নিজের তন্ত্রমন্ত্র বিদ্যার জোরে সেই কাঠের পুতুলের মধ্যে প্রাণ সঞ্চার করে দিল। সেই কাঠের পুতুল এখন এক সুন্দরী যুবতী হয়ে উঠল। ততক্ষণে সকাল হয়ে গেল। বাকি 3 বন্ধুও উঠে পড়ল। নিজেদের সামনে এত সুন্দরী যুবতীকে দেখে তারা যখন ব্রাহ্মণের কাছে তার সম্পর্কে জানতে চাইল, তখন সে সব ঘটনা তাদের খুলে বলল এবং বলল, এই কাঠের পুতলে আমি আমার মন্ত্রশক্তিতে প্রাণ দিয়েছি, তাই এখন আমি একে আমার স্ত্রী বানাব। তখন ছুতারের ছেলে বলল, না বন্ধু, একে আমি বানিয়েছি, তাই এর ওপর আমার অধিকার আছে, এ আমার স্ত্রী হবে। দর্জি মাঝখানে বলে উঠল, আমি একে এত সুন্দর কাপড় সেলাই করে পরিয়েছি, তাই এর ওপর তো আমার হক আছে। শেকারের ছেলে বলল, এমন কিভাবে হতে পারে? আমি একে সুন্দর সুন্দর অলংকার বানিয়ে পরিয়েছি, তাই এ আমারই স্ত্রী হবে। খুব সুন্দরী নারীর জন্য 4 পুরুষ নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগল। এতটুকু কাহিনী শোনানোর পর রাজা বিজয় সিং হারের উদ্দেশ্যে বললেন, বলো ভাই, রানীর হার, সেই স্ত্রীর ওপর সবচেয়ে বেশি অধিকার কার হল? রানীর হারের ওপর বসা বীর বলল, মহারাজ, আমি তো রানীর একটি তুচ্ছ হার, যাকে রানীর মন চাইলে পড়লেন, নয়তো ফেলে দিলেন। আমার মধ্যে এত বুদ্ধি নেই যে আপনাকে এটা বলতে পারব যে সেই যুবতীর ওপর কার হক বেশি। হাড়ের ওপর বসা বীরের কথা শুনে রানী রূপবতীর রাগ তো খুব হল, কিন্তু তিনি নিজের রাগ হজম করে নিলেন
এবং কিছুই বললেন না। যখন বিজয় সিং দেখলেন যে রানী তো কিছু বলছেন না আর রাতের চতুর্থ প্রহর শেষ হতে মাত্র কিছুক্ষণই বাকি আছে, তখন কিছু ভেবে তিনি বললেন, শোনো রানীর হার, সেই যুবতীর ওপর সবচেয়ে বেশি হক সেই ব্রাহ্মণের ছেলের, যে সেই পুতুলের মধ্যে প্রাণ দিয়ে তাকে জীবিত করেছে। রাজার কথা শুনে হারের বীর তৎক্ষণাৎ বলে উঠল, কি কথা রাজন, কি চমৎকার ন্যায় করেছেন, আপনার তো জয় জয়কার হওয়া উচিত। হারের বীর বলল, বলো রাজা বিজয় সিংয়ের জয়। বাকি 3 বীরও রাজা বিজয় সিংয়ের জয় জয়কার করতে লাগল। রাজা বিজয় সিংয়ের জয়, বাহ কি ন্যায় করেছেন। এতটুকু শুনতেই রাগ চেপে বসে থাকা রানী রূপবতী ফট করে বলে উঠলেন এবং বললেন, এই ভুল ন্যায়ের ওপর কিসের জয় জয়কার? রাজা বিজয় সিং, আপনি তো নিজেকে বড় ন্যায়পরায়ণ বলে জাহির করেন। ধিক্কার আপনার এমন ন্যায়ের ওপর। জানি না আপনার এই ন্যায় কিভাবে এই জগতে প্রসিদ্ধ হল। এই ন্যায় পুরোপুরি ধর্মবিরুদ্ধ। আগে রানী রূপবতী বললেন, ব্রাহ্মণ সেই পুতুলে প্রাণ দিয়েছিলেন, অর্থাৎ একভাবে তিনি তাকে জন্ম দিয়েছেন। এই হিসেবে তো তিনি তার পিতা হলেন। তবে কি একজন পিতা নিজের কন্যাকে বিবাহ করবে? এর চেয়ে বড় নীচ কাজ আর কি হতে পারে? ধর্ম অনুসারে কোনো নারী কেবল তারই স্ত্রী হতে পারে যে তাকে চুড়ি পরায়, আর পুতুলটিকে চুড়ি পরিয়েছিল দর্জির ছেলে, তাই ধর্মানুসারে সেই যুবতী তার স্ত্রী হবে। রানীর সব কথা শুনে রাজা বিজয় সিং এক দুষ্টুমি ভরা হাসি দিয়ে রানী রূপবতীর দিকে তাকিয়ে বললেন, বাহ বাহ, খুব সুন্দর রানী, আপনি তো একদম ধর্মোচ্চিত ন্যায় করেছেন। সেই যুবতীর স্বামী সেই দর্জিই হতে পারে। আর ক্ষমা করবেন রানী সাহিবা, আপনি 4 বার কথা বলে ফেলেছেন, তাই আপনার স্বামী তো কেবল আমিই হতে পারি। এখন তবে পথ চলার প্রস্তুতি নিন। রাজা বিজয় সিংয়ের কথা শুনে রানী রূপবতী লজ্জায় নিজের চোখ নামিয়ে নিলেন। রাজা বিজয় সিং হর্ষোৎফুল্ল হয়ে বললেন, বাজাও ঢোল, গুঞ্জুক নাকারা। রানী রূপবতী চতুর্থবার মুখ খুললেন। ঢোলবাদক ডনকা তুলল এবং ঢোলের ওপর বাড়ি মারল। রানী রূপবতী ওয়াদা অনুযায়ী তার কারাগারে বন্দী সব রাজা এবং রাজকুমারদের সম্মানের সাথে তাদের রাজ্য ফিরিয়ে দিয়ে তাদের মুক্ত করে দিলেন। খুব ধুমধাম করে রানী রূপবতীর বিয়ে রাজা বিজয় সিংয়ের সাথে হয়ে গেল। রাজা বিজয় সিং যখন রানী রূপবতীকে নিয়ে রতনগড় পৌঁছালেন, তখন তাকে খোঁটা দেওয়া সেই ভাবিও তাকে অভিনন্দন জানিয়ে বললেন, মেনে গেলাম দেবর সাহেব, যা বলেছিলেন তা করে দেখিয়েছেন। যখন রাজ্যের মানুষ জানতে পারল যে রাজা বিজয় সিং রানী রূপবতীকে বিবাহ করেছেন, তখন পুরো রাজ্যে তার খুব জয় জয়কার হল। রাজা বিজয় সিং এবং রানী রূপবতী নিজেদের প্রজাদের দেখাশোনা করতে করতে সুখের সাথে জীবন অতিবাহিত করতে লাগলেন। বন্ধুরা, আশা করি আপনাদের গল্পটি মনোরঞ্জক লেগেছে। গল্প ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাথে কমেন্টে হাইপ দিতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পের সাথে।